নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। শেষ বিদায়ও পিছু ছাড়ল না রাজনীতি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতিতে সৌধ বিতর্কের মধ্যেই কংগ্রেস নেতৃত্বকে তীর প্রণব মুখোপাধ্যায়ের কন্যার। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির শোক সভাও করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দীপঙ্কর সরকার, রয়েছেন সিপিআইএম নেতা পার্থপ্রতিম বিশ্বাস, রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই দেখে নেব কেন এরই মধ্যে বিতর্ক। আমার বাবা তো দেখুন 5 বছর প্রেসিডেন্ট ছিলেন। তার আগে অন্তত 45 বছর হলো উনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। অলমোস্ট 30 বছর উনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। তা সত্ত্বেও একটা রেজলিউশন কন্ডোলেন্স মিটিং পাস করা হলো না, এটা আমার জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার ছিল। ওনার এই বলাটা এজেন্ডা ড্রিভেন। উনি বইও লিখেছেন, সেখানে অনেক সমালোচনামূলক কথাও উল্লেখ করেছেন। প্রণববাবু যখন মারা যান তখন করোনায় দেশ আক্রান্ত। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতিতে দিল্লিতে স্মৃতিসৌধ নির্মাণের দাবি তুলেছে কংগ্রেস। যেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতি স্মারক তৈরি হবে, সেখানেই তার শেষকৃত্যের দাবিও তুলেছিল তারা। যমুনার তীরে রাজঘাটের আশেপাশের কোনো জমিতে শেষকৃত্যের দাবি তোলা হয়েছিল, কিন্তু হাত শিবিরের সেই দাবি উপেক্ষা করে শনিবার রাজধানীর নিগমবোধ ঘাটেই মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হলো, যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করতে ছাড়েনি কংগ্রেস। আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল ডক্টর মনমোহন সিং এর স্মৃতিসৌধ করার জন্য কংগ্রেসের যে আবেদন ছিল, প্রস্তাব ছিল, তাকে মেনে নেওয়া। মনমোহন সিং এর স্মৃতিসৌধ নির্মাণ নিয়েই দরজার মধ্যে কংগ্রেসকে নিশানা করলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। যখন বাবা মারা গেলেন, শোকসভা করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং ডাকারও প্রয়োজন বোধ করেনি। এক প্রবীণ নেতা আমাকে বলেছিলেন রাষ্ট্রপতিদের শোকসভা করা হয় না, কিন্তু তা ছিল ডাহা মিথ্যে কথা। KR নারায়ণনের মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং ডাকা হয় এবং শোক প্রস্তাব তৈরি হয়, আর সেই শোক বার্তাটি আমার বাবাই লিখেছিলেন। সিনিয়র লিডারদের সঙ্গে কিছু কথা বলেছিলাম, তো উনি বললেন যে উনি এখন যখন প্রেসিডেন্ট হয়ে গেছেন, উনি তার পার্টির সঙ্গে যুক্ত নন, তো সেই জন্য এটা আমরা প্রেসিডেন্টের জন্য করি না। যখন প্রেসিডেন্ট KR নারায়ণন যখন মারা যান, তখন CWCর মিটিং, কন্ডোলেন্স মিটিং করা হয়েছিল, আর তার যে কন্ডোলেন্স মেসেজ সেটা আমার বাবাই ড্রাফট করেছিলেন। উনি যাই বলছেন না কেন, ওনার জানা প্রয়োজন যে আমরা প্রণববাবুর জন্ম মৃত্যুদিন শ্রদ্ধার সঙ্গে পালন করি, কংগ্রেসের লোকেরা শ্রদ্ধার সঙ্গে পালন করে, কিন্তু সাংবিধানিক প্রধানের বিষয়টি দলীয় হিসাবে ঢুকিয়ে দেওয়া, সেটা মনে হয় বাঞ্ছনীয় নয়। অর্থনীতি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন, এমনকি লোকসভাতেও কংগ্রেস যখন বিভিন্ন আক্রমণের সম্মুখীন হয়েছে, প্রণববাবু তার ত্রাতা ছিলেন, ত্রাণকর্তা ছিলেন। সেই প্রণব মুখার্জিকে কংগ্রেস প্রধানমন্ত্রী হতে দেয়নি। রাষ্ট্রপতি হবার পর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বার্ষিক উৎসব হয় তাতে গিয়েছিলেন বলে তাকে যাচ্ছে তাই অপমান করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। দিল্লিতে মনমোহন সিং এর স্মৃতিসৌধ নির্মাণের কংগ্রেসের দাবি কেন্দ্রের বিজেপি সরকার মানবে কিনা তা সময়ই বলবে। স্মৃতি স্মারক নির্মাণের স্থানেই শেষকৃত্যের কংগ্রেসের দাবি উপেক্ষা করে দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য ঘিরে আপাতত তপ্ত শীতের রাজধানী। তার মধ্যেই কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে তাতে নতুন মাত্রা যোগ করলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা, যা ঘিরে বঙ্গ রাজনীতিতেও তুঙ্গে উঠল চর্চা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। সুমনদা, প্রথমে আপনার কাছে আসবো। মনমোহন সিং এর বিদায় বেলা, সেখানেই প্রণব মুখোপাধ্যায়কে কেন্দ্র করে আবারও এই বিতর্কের জায়গা কেন তৈরি হলো? দেখুন, প্রণব মুখোপাধ্যায়ের পরিবার বা তার অনুগামীদের মধ্যে তো একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে যে কেন তাকে 2004 সালে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদে বেছে নেননি, কেন মনমোহন সিংকে বেছেছিলেন। কিন্তু যেটা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, ইতিহাস তো সব কিছু প্রমাণ করে। এই যে আরএসএস এর সভায়
মানে আরএসএস এর নাগপুরের সভায় প্রণববাবু চলে গেলেন, আর মনমোহন সিং আজীবন কংগ্রেসের সঙ্গে থেকে গেলেন, শুধু থাকলেন না, অসুস্থ অশক্ত মনমোহন রাজ্যসভায় হুইল চেয়ারে বসে ভোট দিতে আসছেন। এই দুটোই বোঝায় যে কে কংগ্রেসের জন্য বেশি লয়াল ছিলেন। লয়াল, আনুগত্য তো পলিটিক্সের ইম্পর্টেন্ট শব্দ। এবার যদি আমি একটা কোর বিষয়ে আসি যে মানে প্রণববাবু কতটা এফিশিয়েন্ট আর মনমোহন সিং কতটা এফিশিয়েন্ট, দেখুন এটা বোধহয় আলোচনা করাই উচিত না। আমরা সবাই জানি যে ভারতবর্ষের অর্থনীতিতে যে আজকে আমরা যে অর্থনীতির কথা বলছি, যে উদার অর্থনীতির কথা বলছি, সব কিছু মনমোহন সিং 1991 শুরু করেছিলেন। প্লিজ রিমেম্বার, প্রণববাবু তার আগে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন। ফলে তার কতটা এবিলিটি আর মনমোহন সিংয়ের কতটা এবিলিটি, এ দুটো মানে খুব স্পষ্ট হয়ে যায়। আমার মনে হয় যে মনমোহন সিংয়ের এবিলিটি ইত্যাদি নিয়ে কোনো প্রশ্ন করা উচিত না। অবশ্যই প্রণববাবু একসময় ইন্দিরা গান্ধীর পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন। আমি ওটাই চেক করছিলাম যে 2012 সালে যখন ওনাকে মনোনয়ন দেওয়া হলো, তখন একটি বিখ্যাত পত্রিকায় একজন সাংবাদিক লিখেছিলেন, ঘটনাচক্রে আমি সেই সাংবাদিককে চিনি, সেই জন্য তার লেখাটা দেখছিলাম, যে সতীশ সামন্ত কিভাবে বিপ্লবী বাংলা কংগ্রেসের একজন তরুণ এমপিকে ইন্দিরা গান্ধীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ফলে প্রণববাবু একদিক থেকে শুধুমাত্র আস্থাভাজন, আর মনমোহন সিংয়ের ক্যাপাবিলিটিকে আমাকে বুঝতে হবে। আমি যদি আজকে অমর্ত্য সেনের সঙ্গে অন্য কোনো অর্থনীতিবিদের তুলনা করি, তাহলে যতটা প্রবলেম হবে। মনমোহন সিং ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইকোনমিস্ট। মানে উনি যদি নাও হতেন, মানে উনি যদি প্রধানমন্ত্রী নাও হতেন, শুধু অর্থনীতিবিদ হিসেবে তাকে মনে রাখতে হবে। এবং আবার আমি বলছি, হিস্টোরিক্যালি আমাদের মনে রাখতে হবে যে সোনিয়া গান্ধী একটা ঐতিহাসিক কাজ করেছিলেন, ভারতবর্ষের একমাত্র সংখ্যালঘু প্রধানমন্ত্রী। উনি শিখ, 2% জনসংখ্যা যার, এটা ইতিহাসে খুব কম সময় হয় যে একটা দেশের এমন একজনকে প্রধানমন্ত্রী করা হচ্ছে যে সংখ্যাগুরু নয়। সো কংগ্রেসের তরফ থেকে মনমোহন সিংয়ের প্রতি যে সম্মান বা শ্রদ্ধা, সেটা একটা আলাদা বিষয় এবং সেটাকে গুরুত্ব দিয়েই দেখতে হবে। আমার মনে হয় যে শর্মিষ্ঠা মুখার্জি অনেকদিন ধরে চেষ্টা করছেন যে যদি বিজেপি দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু বিজেপির উনি যেসব ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেগুলোতে করে উত্তর আসেনি এখনো অবধি। উত্তর এলে হয়তো উনি এতদিনে জয়েন করে যেতেন। আসবো দিবঙ্কর বাবুর কাছে। পার্থদা, কেন এরকম বিতর্কের জায়গা তৈরি হচ্ছে, কেনই বা এই বিষয়গুলো চলে আসছে, নাকি কোথাটা দুঃখের জায়গা রয়েছে? দেখুন, রাজনীতিতে একটা প্রাপ্তি অপ্রাপ্তির বিষয় তো থাকেই, কিন্তু আমি আবারও বলছি যে মাপের মানুষ ছিলেন মনমোহন সিং বা প্রণববাবু, আজকের আলোচনার মধ্যে এসে গেল আমরা না চাইলেও। আমি একটা অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করছি, যেটা ভেরি ইন্টারেস্টিং, যে 82 সালে যখন আমি বলছি ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় প্রণববাবু অর্থমন্ত্রী, তখন হচ্ছে মনমোহন সিং প্ল্যানিং কমিশনে কাজ করতেন এবং তিনি তাকে স্যার হিসেবে অ্যাড্রেস করতেন, বিকজ ফিনান্স মিনিস্টার অবস্থাটা অনেক ওপরে থাকে। ফলে মনমোহন সিং ইউজ টু অ্যাড্রেস অ্যাজ এ স্যার প্রণব মুখার্জিকে। এবার এটা প্রণব মুখার্জিরই কথা যে তারপরে যখন 2004 সালে ইউপিএ সরকার আসলো, যখন মনমোহন সিং প্রাইম মিনিস্টার হলেন এবং প্রণববাবু হচ্ছে যে ফিনান্স মিনিস্টার হলেন, সেই সময় সম্বোধনটা কী হবে দুজনের, এবং কার্যত প্রধানমন্ত্রী হওয়ার পরে মনমোহন সিং প্রণব মুখার্জিকে স্যার বলে সম্বোধন করতেন। আমি বলছি এটা থেকে বোঝার চেষ্টা করুন যে এই যে দুজন মানুষকে নিয়ে আমরা কথা বলছি, তাদের মধ্যেকার কি সম্পর্ক। আর এরা দুজন যখন আজ নেই পৃথিবীতে, তখন আমি বলবো রাজনীতির ঘোলা জলে যা চলছে, সেটা আমি বলছি কোনোটাই আমাদের দেশের কি সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে মানানসই নয়। এই কারণে দেখুন, সুমন বলছিলেন, এটাও ঠিক যে প্রথম সংখ্যালঘু একজন আমাদের কি বলবো যে প্রধানমন্ত্রী হয়েছেন। এবং আপনি যদি দেখেন যে ভারতবর্ষে এখনো পর্যন্ত 75 বছর স্বাধীনতা হয়ে গেছে, আমরা প্রায় আরও বেশি 77-এ গেছি, ফলে এখনো পর্যন্ত 14 জন মাত্র প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে 2 জন কেবল জীবিত আছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে, এইচ ডি দেবগৌড়া, বাকি 12 জন প্রয়াত হয়েছেন। ফলে প্রধানমন্ত্রীরা প্রয়াত হওয়ার পর তাদের ফিউনারাল কি হবে, কোন জায়গায় হবে, এটা ঠিক করা কিন্তু খুব কঠিন না। কিন্তু আমি বলছি যে আবারও যে মনমোহন সিংয়ের ক্ষেত্রে এক্স, অন্যজনের জায়গায় ওয়াই, নরসিমা রায়ের জায়গায় জেড, এই যে জিনিসগুলো করা হয়, এর থেকে বোঝা যায় এটা বোঝা যায় যে রাজনীতির ঘোলা জল আসলে মৃত্যুর পরেও আমাদের দেশে বয়ে চলে। এবং হয়তো কারো সুবিধা হয়, ও যেরকম সুমন বললেন যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কথা ভাবতে পারেন, সেই রিকোয়েস্টের প্রতি উত্তর আসবে কিনা আমরা জানি না। কিন্তু আবারও বলছি যে এরা যে মাপের ব্যক্তি ছিলেন, প্রণববাবু, আমি বলছি আমাদের বঙ্গবাসীর আমরা এই রাজনীতি দেখেছি, বিশেষত কোয়ালিশন পলিটিক্সের যুগে যখন ভারতবর্ষ ঢুকলো, তখন যদি বলেন যে একদিকে যেমন বামপন্থী নেতা হিসেবে জ্যোতিবাবু, তার একটা ভূমিকা ছিল, অদ্বিতীয় ভূমিকা, এবং আপনি যদি বলেন অবাম নেতা হিসেবে প্রণব মুখোপাধ্যায়েরও একটা বড় ভূমিকা ছিল এই জোট রাজনীতির ক্ষেত্রে সেখানে।
ফলে সেখানেও তিনি তার দায়িত্ব পালন করেছেন, তার রাজনীতি ভিন্ন ধরনের রাজনীতি ছিল। আমি বলছি যে এই সব মিলিয়েই যদি আপনি বিচার করেন, আমি বলছি মনমোহন সিংয়ের মৃত্যুর দিনে বা তার যে আজকের কি বলবো অন্ত্যেষ্টির দিনে এই বিতর্ক অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত। এটা অন্য অনেক সময় করা যেত, কিন্তু আজকের করার সময় সেটা না। বরং মনমোহন সিংয়ের অবদান, তার রাজনীতি, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, অনেক 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 স্বচ্ছন্দে আলোচনা করতে পারি। যেটা নিয়ে আমি অ্যাড করতে চাইবো, শর্মিষ্ঠা যেটা বলছেন, কে আর নারায়ণনের মৃত্যুর পরে তার সম্পর্কে কংগ্রেস ওয়ার্কিং কমিটি শোক প্রস্তাব নিয়েছে। শোক প্রস্তাব নেওয়া আর যিনি রাষ্ট্রপতি হয়ে গেছেন তিনি তার কোনো দলের না, তার জন্য শোক সভা আয়োজন করা কমপ্লিটলি ডিফারেন্ট। প্রাইম মিনিস্টার ইজ এ পলিটিক্যাল বিইং, রাষ্ট্রপতি আর নন। এক্স্যাক্টলি সুমন, আমি একই ওর আর্গুমেন্টটা ধার করে আমি যদি বলি যে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর তিনি যখন প্রয়াত হচ্ছেন, আমি বলছি তখনও না, এটা ঠিকই যে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, কিন্তু আমি বলছি প্রধানমন্ত্রিত্ব শেষ, তিনি প্রয়াত হচ্ছেন। আমি বলছি আর ওই জিনিসটা, আমি বলছি এবার রাষ্ট্রীয় শোক যদি জ্ঞাপন করা হয়, তিনি কোন পার্টিকে রিপ্রেজেন্ট করছেন সেটা কিন্তু অনেক ইরেলিভেন্ট। আমি বলছি এই জিনিসটাও বোঝা উচিত যে তিনি বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি জনতা দলের প্রধানমন্ত্রী ছিলেন, আনইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী স্ট্রেচার, সেটা যদি আপনি কখনো বলেন যে আমাদের শেষকৃত্যের যদি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা থাকে, রাষ্ট্রীয় মর্যাদায় হয়, তাহলে সেটা ইট শুড বি ইউনিফর্ম টু অল। আমি বলছি যে সেই জায়গাটা খেয়াল রাখা উচিত, তাহলে বোধহয় আমরা এই ধরনের বিতর্কগুলোর থেকে অনেক দূরে থাকতে পারি। দীপঙ্কর বাবু, ঠিক এখানেই প্রশ্ন, স্মৃতিসৌধ কোথায় হবে তা নিয়ে ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে আবেদন, আর তার বক্তব্য, পাল্টা বক্তব্য, বিতর্কের জায়গা একটা কোথাও না কোথাও তৈরি হচ্ছে। কেন হবে? দেখুন, আজকের এই যে আলোচনাটা, সত্যি আমি যারা বলছিলেন নিশ্চয়ই দেবশ্রীবাবুর পরে বলবেন, আজকের আলোচনাটা অনেকটা গুরুগম্ভীর এবং বিস্তৃত আলোচনার জায়গা থেকে সংক্ষিপ্ত এখানে যে মহান ব্যক্তির মহান কাজ, তাদের শেষকৃত্যতে এটা নিয়ে বিতর্ক না হওয়াই উচিত। দ্বিতীয় কথা, ডক্টর মনমোহন সিংয়ের একজন মহান ব্যক্তি, তার শ্মশান যাত্রা বা তার স্মৃতিসৌধ তৈরি করা নিয়ে এই বিতর্ক, এটাকে আমরা মনে করি একটা অপ্রয়োজনীয়। আরেকটা বিষয়ের সাথে যোগ করতে চাই যে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে বক্তব্য রাখতে এসে এখানে বলছি ক্লিয়ার করে, পরিষ্কারভাবে আমাদের যেটা ঘোষিত হয়েছে বা বলা হয়েছে যে স্মৃতিসৌধ স্থাপন করা হবে ডক্টর মনমোহন সিংয়ের জন্য, তার জন্য নির্দিষ্ট জায়গা খোঁজা হচ্ছে। নিশ্চয়ই আমরা এখানে বসে আগামী দিনে দেখতে পাবো বা আপনারাও দেখতে পাবেন যে মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ স্থাপনে হয়েছে এবং সেই জায়গায় তার স্মৃতিসৌধর যা যা দরকার সেগুলো করা হবে। বাট তৃতীয় একটা পয়েন্ট আসছে, সত্যি সত্যি আজকে শর্মিষ্ঠা যে কথাটা বলেছেন, শর্মিষ্ঠা ম্যাডাম, যে বাবার বেলায় হয়নি। দেখুন, কংগ্রেসের ব্যাপারে যদি বলতে হয়, কংগ্রেসের এই বাঙালি বিদ্বেষ তো আজ নয়। 1947 সালে ভারত বিভাগের পর থেকে প্রতিটা ঘটনা, আজকে বাঙালি উদ্বাস্তুরা পূর্ববঙ্গে কেন বসে বসে মার খাচ্ছে, কেন সনাতনীদের বাড়িঘরদের পড়িয়ে দেওয়া হচ্ছে, সেই কংগ্রেসের যদি সদিচ্ছা থাকতো তাহলে 1947 সালে সেই বাঙালি হিন্দুদেরকে ওপার বঙ্গ থেকে এপার বাংলায় নিয়ে এসে আজকে এই যে হিন্দু নিধনযোগ্য আমাদের দেখতে হয়, সেটা দেখতে হতো না। কিন্তু কংগ্রেস সেটা করেনি। আরেকটা পার্ট, চতুর্থ বিষয় যেটা আসছে, সত্যি সত্যি যে কংগ্রেসের যেটা করা ছিল কংগ্রেস করেনি, আর কংগ্রেস এই বাঙালি বিদ্বেষী বলেই প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়াটা আটকে ছিল কংগ্রেসের সোনিয়া গান্ধী। কারণ সেই পরিস্থিতিতে সেই দিন আর আমি মনমোহন সিংয়ের, আমি আগেই বলেছি, তার সম্পর্কে সমালোচনা করার যোগ্যতা আমার নেই, আমরা মনে করি করা উচিত নয়। কিন্তু সোনিয়া গান্ধী 2004 সালে যে বাঙালি প্রধানমন্ত্রী হতে দিতে চায়নি, বাঙালির উপর যে অত্যাচার, বাঙালির উপর যে বাঙালি বিদ্বেষী কংগ্রেসী, এটা কিন্তু প্রমাণ করার জন্যই ডক্টর প্রণব মুখার্জিকে কিন্তু প্রধানমন্ত্রী হতে দেননি, পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছেন এবং রাষ্ট্রপতি হওয়ার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার যে সুযোগ ছিল সেটা থেকেও কিন্তু তিনি বঞ্চিত হয়েছিলেন। আমি মনে করি বাঙালি বিদ্বেষের জন্যই কংগ্রেসের এই বাঙালি বিদ্বেষীপনা রয়ে গেছে। সেই স্বাধীনতার আগেও ছিল, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে কংগ্রেসের নেতারা যাদের যোগ্য তাদেরকে দেয়নি সেই সময় জায়গা, পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু এবং স্বাধীনতার পরবর্তীকালে এবং আজকের দিনে প্রণব মুখার্জির কথা যখন উঠছে, প্রণব মুখার্জিকেও সেই যোগ্য সম্মান কিন্তু কংগ্রেসের যেটা দেওয়া ছিল সেটা দেয়নি বলে আমরা মনে করি। ইতিমধ্যেই দীপঙ্কর বাবু যে কথা বলছেন বারবার করে, কংগ্রেস
কি সম্মান দিয়েছে বা দেয়নি, এবং স্বাভাবিকভাবেই দর্শকদের মনে হতেই পারে কংগ্রেসের বক্তব্য বা কংগ্রেসের প্রতিনিধি কোথায়। মনমোহন সিং এর প্রয়াণের পর কংগ্রেস নেতৃত্বকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি জানিয়েছিলাম, এবং তাদের তরফ থেকে দলগত এই মুহূর্তে অবস্থান হচ্ছে রাষ্ট্রীয় শোক, এবং তারই সঙ্গে দলের অবস্থান হচ্ছে সেই কারণে তারা এই মুহূর্তে এই বিষয়ের সামনে প্রকাশ্যে আলোচনায় অন্ততপক্ষে অংশগ্রহণ করবেন না। কিন্তু তাদের বক্তব্য আমাদের কাছে রয়েছে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি, তার বক্তব্য রয়েছে। এছাড়া আর এক কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তার বক্তব্য রয়েছে। দেখাবো আপনাদের সামনে। দীপঙ্কর বাবু বারবার কংগ্রেস নেতৃত্বর দিকে আঙুল তুলছেন। আমরা আসবো এই নিয়ে আলোচনাতে বিস্তারিতভাবে। একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকুন। মনমোহন সিং এর অন্ত্যেষ্টির দিনেও প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে বিতর্ক বা কথা বারবার করে চলে আসছে। এই নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা শুনে নেব প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি বলেছেন মনমোহন সিং প্রসঙ্গে। আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল ডক্টর মনমোহন সিং এর স্মৃতিসৌধ করার জন্য কংগ্রেসের যে আবেদন ছিল, প্রস্তাব ছিল, তাকে মেনে নেওয়া, এবং মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীজির যদি হতে পারে মনমোহন সিংজির কেন হবে না। এবং আমি মনে করি মনমোহন সিংজি ছিলেন সমস্ত কিছুর সর্দার। ভারতবর্ষের এই যে আজকে শক্ত অর্থনৈতিক ভিত, তাকে মজবুত করার প্রধান কারিগর। 1991 ধরুন, 2008 ধরুন, তার হাত ধরেই ভারতবর্ষ দেউলিয়া খাতায় নাম লেখায়নি। তার এইটুকু সম্মান নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকার দিতে পারতেন। এটা অন্যায় হয়েছে। আসফ আলোচনা। বিশ্বজিৎ বাবু, কেন বিতর্ক? স্মৃতিসৌধ এবং তার জায়গা কোথায় স্থাপন হবে সেটা নিয়েও বিতর্ক অন্ত্যেষ্টির দিনে। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দলের কিছু নেতা থাকেন, তারা হচ্ছে আজীবন মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে সেই রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দিয়ে যায়। যে দুজন নেতার কথা নিয়ে আমরা আলোচনা করছি, প্রণব মুখোপাধ্যায় এবং মনমোহন সিং, তারা তো শুধু নেতা ছিলেন না, তারা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এবং কংগ্রেস পরবর্তীকালে তাদের থেকে তাদের যে পলিটিক্যাল ডিভিডেন্ড আজ পর্যন্ত আমরা যারা এই নতুন ভারত দেখছি, শুধুমাত্র যে বদ্ধ অর্থনীতি থেকে মুক্ত অর্থনীতিতে নিয়ে গেছেন মনমোহন সিং তাই নয়। সেই মুহূর্তে আপনি পুরো বিশ্বের পরিস্থিতিটা ভাবুন, বিশেষত সোভিয়েত রাশিয়া তখন গ্লাসনভ এবং পেরেস্ত্রোইকা, তারাও কিন্তু মুক্ত ভাবনার কথা ভাবছে। সেই সময় মনমোহন সিং এই পদক্ষেপ নিলেন। মনমোহন সিং অর্থনৈতিক চ্যালেঞ্জটা নিয়েছিলেন শুধু নয়, সেই সঙ্গে রাজনৈতিক চ্যালেঞ্জটাও কিন্তু মনমোহন সিংকে দিয়ে নেওয়া হয়েছিল। আজকে বিতর্ক হচ্ছে কেন? কারণ কংগ্রেস বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। যখন প্রণব মুখোপাধ্যায় আরএসএসের সদর কার্যালয়ে গেলেন, তখন তাদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকলো। অর্থাৎ কংগ্রেসি নেতারা জানেন যে প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেননি বলে তার যে অভিযোগ বা অনুরাগ এগুলো ছিল, এটা নয়, তাদের অভিমান ছিল। এবং আজকে শর্মিষ্ঠা যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু কংগ্রেস দলের উপর অভিমানের জন্যে, কিন্তু কংগ্রেস দল এটাকে গুরুত্ব দেয় না। আরেকটা কথা বলবো যে মনমোহন সিংয়ের কথা বলতে গিয়ে আমরা শুধু মুক্ত অর্থনীতির কথা বলছি। আজকে ভাবুন তো, বিজেপি সরকার যে 2047-এ বিকশিত ভারতের কথা বলছে, সেই ভারতের যে ভিত্তিগুলো, আধার কার্ড, 100 দিনের কাজ, রোজগার গ্যারান্টি এবং তথ্যের অধিকার আইন, এই সবগুলোই মূল ভাবনাটা মনমোহন সিংয়ের সময় শুরু হয়েছিল। সুতরাং এমন একজন মানুষ যিনি কংগ্রেসকে আরও দীর্ঘদিন ধরে, কংগ্রেস তার পুঁজি হিসাবে মনমোহন সিং এবং প্রণব মুখোপাধ্যায়কে ব্যবহার করবেন। এই বিতর্ক সাময়িকভাবে হলে রাজনীতিতে এটা ব্যবহৃত হতে পারে, কিন্তু সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এটা নয়। আমার মনে পড়ছে আমাদের এই রাজ্যে গনি খান চৌধুরীর কথা, যাকে প্রদেশ কংগ্রেস
ব্যবহার করেছে মানে সেই এলাকায় এখনো পর্যন্ত ভোট হয় শুধু গনি খান চৌধুরীর নামে। কংগ্রেস যদি তাদেরকে সম্মান দিতে পারে, তাদেরকে ব্যবহার করতে পারে, তাদের গুণগুলোকে ব্যবহার করতে পারে, তাহলে আগামী প্রজন্ম এবং কংগ্রেস এখন যে সমস্যার মধ্যে রয়েছে, যে রাজনৈতিক সংকটে রয়েছে, সেখান থেকে বেরোনোর একটা পথ পাবে। সুমনদা, আপনার কাছে আসবো। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টেলিফোনে আমাদেরকে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাবো। কিন্তু সুমনদা, এক্স হ্যান্ডলে যে কথা উল্লেখ করেছেন তার শেষের অংশটা আমি আপনাকে বলছি। কেআর নারায়ণের মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং ডাকা হয় এবং শোক প্রস্তাব তৈরি করা হয়। আর সেই শোক বার্তাটি আমার বাবাই লিখেছিলেন, অর্থাৎ রাষ্ট্রপতি প্রসঙ্গে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে কংগ্রেসের অবস্থান, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াণের পর তার যে অবস্থান কংগ্রেসের, তার পরিপ্রেক্ষিতেই এক্স হ্যান্ডলে এই শেষের অংশটা বিস্তারিত আমরা তুলে ধরছি। সুমনদা, দেখুন, আমি দুটো জিনিস বলার চেষ্টা করি। যেহেতু বিজেপি একটা পলিটিক্যাল স্ট্যান্ড বলছে, বিজেপি যখন বাঙালিকে স্থান দেওয়া হয়েছে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়, নেই করে অটল বিহারী বাজপেয়ীর 5 বছর, নরেন্দ্র মোদীর 10 বছর হয়ে গেল, বিজেপি একটা ফুল বাঙালি মন্ত্রী দিতে পারেনি। একটা বিজেপি একটা তাদের সর্বভারতীয় সভাপতি কোনোদিন কোনো বাঙালিকে করেনি। মানে বিজেপির বাঙালি প্রেম এসব নিয়ে আলোচনা করছি না। কংগ্রেসের ভুল ঠিক ইত্যাদির মধ্যে দিয়ে কংগ্রেস একটা 130 বছরের কাছাকাছি পার্টি, তাতে কতজন বাঙালি প্রেসিডেন্ট হয়েছে, কতজন বাঙালি মন্ত্রী হয়েছে, ফুল মন্ত্রী, এবং সেটা মানে এই প্রণব মুখার্জি, প্রেরঞ্জন দাস মুন্সি না, তার অনেক আগে থেকে হয়েছে, সেটা বুঝতে হবে। নাও কামিং ব্যাক টু শর্মিষ্ঠার টুইট। শর্মিষ্ঠার টুইটে শর্মিষ্ঠা একটা কথাই বারবার বলছেন, আমি আপনাকে আগের বার যেটা বললাম, যে কেআর নারায়ণনের পরে শোক প্রস্তাব নেওয়া হয়েছে। একজন রাষ্ট্রপতি মারা গেলে আপনি তো শোক প্রস্তাব নেবেনই, কিন্তু আপনি কি শোকসভা করতে পারেন? কারণ যেদিন তিনি রাষ্ট্রপতি হলেন, শুধু রাষ্ট্রপতি না, আমার মনে হয় সিপিএমের মনে থাকবে যে সোমনাথ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বিতর্কটা ওটাই ছিল, আপনি যখন স্পিকার হচ্ছেন, ইউ আর নট এনি মোর মেম্বার অফ দ্য পার্টি, আপনি পার্টির সমস্ত জায়গা ছেড়ে চলে যাচ্ছেন। ফলে প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রে যে শোকসভা হয়নি, সেটা তার কারণ আছে, ইট ইজ ভেরি মানে স্পেসিফিক কারণ। আর শোক প্রস্তাব আলাদা বিষয়, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু পলিটিক্যাল সিস্টেমের মধ্যে থাকেন, অর্থাৎ প্রধানমন্ত্রী পদ থেকে তিনি হেরে যাওয়ার পরে, যেমন মনমোহন সিং রাজ্যসভায় ছিলেন, তিনি তারপরে পলিটিক্যাল কথাবার্তা বলেছেন, দুটো সম্পূর্ণ আলাদা প্রেক্ষিত। আমি আবারও বলছি, শর্মিষ্ঠা 2020 সালে যবে থেকে তিনি কংগ্রেসের পদ ছেড়েছেন, তবে থেকে তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ফ্রেন্ড রিকোয়েস্টে কেউ সাড়া দিচ্ছে না। আর ওনার আরেক ভাই অভিজিৎ বাবু, তিনি তো মানে একবার তৃণমূল ঘুরে আবার কংগ্রেসে ফেরত চলে গেছেন। ফলে দে হ্যাভ টু ডিসাইড যে তারা পলিটিক্যাল তাদের ফ্যামিলি হিসেবে কি বলতে চায়। তারা কংগ্রেসকে কাঠগড়া দাঁড় করাতে চায়, বিজেপির সঙ্গে সখ্য বাড়াতে চায়, মানে হোয়াট ইজ দ্যার পলিটিক্যাল প্ল্যান। এটা কোনো নতুন নয় যে কংগ্রেসের বহু পরিবারে বলরাম জাখরের ছেলে বিজেপিতে গেছে। সো ইটস এ মানে আজকের দিনে পলিটিক্সে এক্সিকিউশন ইজ মোর ইম্পর্টেন্ট, লোকে আইডিওলজি ভুলে গেছে। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট গেম। কিন্তু আবার আমি বলছি যে মনমোহন সিংহকে শুধুমাত্র আমরা যেন ওইভাবে না দেখি। এই যে ধরুন 1991-তে উনি অর্থমন্ত্রী হয়েছিলেন, তার 33 বছর বাদে আমরা কথা বলছি। এই যে বিজেপি যেটা বেশি করে মাথায়, উনি যদি মনমোহন সিং না আসতেন, শেয়ার বাজার তৈরি না হলে আদানি হতো না। এই যে আদানিরা তো লাফালাফি হতেই পারতো না যদি না মনমোহন সিং শেয়ার বাজারটাকে তৈরি করে দিয়ে যেতেন। ভারতবর্ষের অর্থনীতির যে বেসিক কাঠামো, এই যে মধ্যবিত্ত গাড়ি কিনতে শিখলো, বাড়ি কিনতে শিখলো, স্বাস্থ্য বিমা এলো, এই সবটা হচ্ছে মনমোহন সিংয়ের ওই 91 to 94। ওটাকে বোঝবার জন্য যে অর্থনীতির মেধা দরকার, সেটা আমাদের সবার মধ্যেই হয়তো খুব কম আছে। তো তাও বলবো যে মনমোহন সিং যদি উনি মানে এটা হচ্ছে অমর্ত্য সেনের সঙ্গে, যদি আপনি যদিও অমর্ত্য সেন প্রেসিডেন্সির অন্য কোনো অধ্যাপকের তুলনা করেন, তাহলে যা হবে। অমর্ত্য সেন তার গুড ব্যাড আগলি সবকিছু নিয়ে তিনি অমর্ত্য সেন, তিনি অর্থনীতিটা। কিন্তু সুমনদা, তাও তো প্রশ্ন উঠছে, যে কারণে আমরা এই পুরো বিষয়ে আলোচনা করছি, যে তাহলে বিতর্কের জায়গা স্মৃতিসৌধকে কেন্দ্র করে মনমোহন সিং এর পরিপ্রেক্ষিতে কেন তৈরি হবে? দেখুন, বিতর্ক তো হবে। অমিতাভ বচ্চন যদি কোনো জায়গায় চান্স পান, তারপরে যদি আপনি দীপক তিজোরিকে জিজ্ঞেস করেন, তাহলে যা হবে আর কি। এবং ঠিক একই রকম ভাবে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, অর্থাৎ প্রণব মুখোপাধ্যায়ের কন্যা, তিনি কংগ্রেস সম্পর্কে যে কথা বলেছেন, তাকে কেন্দ্র করেও আবারও কিন্তু বিতর্ক দানাবাজি। কোথায়? উত্তর খোঁজার চেষ্টা করব জনগণমনতে, সঙ্গে থাকুন।
বিরোধী বা জনগণমনতে আবারও আপনাদের স্বাগত জানিয়ে আমরা আলোচনা করছি মনমোহন সিং এর অন্ত্যেষ্টি, আর সেই দিনেও কিন্তু তার স্মৃতিসৌধ তৈরির জায়গা তা নিয়ে বিতর্ক কোথাও পিছু ছাড়ছে না। তারই মধ্যেই ইতিমধ্যে প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে বক্তব্য, তারই সঙ্গে টেলিফোনের প্রতিক্রিয়া যা বলেছেন, কেন এই বিতর্কের জায়গা তৈরি হচ্ছে এ নিয়ে আলোচনা করছি। পার্থদা, ঠিক এখানেই যে প্রশ্নটা একটু আগেই সুমনদা বললেন, সুমনদা বারদুয়েক অন্তত পক্ষে বলেছেন যে বিজেপিকে কোথাও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা হচ্ছে। এক দীপঙ্কর বাবু বলছেন যে কংগ্রেস তার ঘরানায় প্রণব বাবুকে কতটা সম্মান দিয়েছে। কোথাও কি মনে হচ্ছে না মানে এদের দুজনের বক্তব্য থেকে যে বিতর্ক বা এর ঊর্ধ্বে থাকার জায়গায় কোথাও একটা এই নামগুলোকে কেন্দ্র করে আবার একটা রাজনীতির ঘেরাটপ কোথাও না কোথাও চলে আসছে? সে তো আসছে। আমি তো আবারও বললাম যে আমাদের দেশে জন্ম থেকে মৃত্যু হচ্ছে যে একটা রাজনীতির কি বলবো যে চক্রে আবর্তিত হয়। ফলে এক্ষেত্রে মনমোহন সিং, প্রণব মুখার্জিরা কেউ বাইরে নন। একজন রাষ্ট্রপতি হিসাবে আমাদের এখানে সার্ভ করেছেন দেশে, আর একজন প্রধানমন্ত্রী হিসাবে। ফলে এই কারণের জন্য সুমনের সাথে আমি একমত যে শর্মিষ্ঠা মুখার্জি যে বার্তা পাঠাচ্ছেন কার্যত বিজেপির প্রতি ফ্রেন্ড রিকোয়েস্ট, এই কারণেই যে তার এই মনে লাগাটা, তার এই মনে হওয়াটা সঙ্গত হতেই পারে মেয়ে হিসেবে, তার বাবার প্রতি তার যে আবেগ আছে তার থেকে। কিন্তু সেটা হঠাৎ কেন মনে পড়বে ঠিক মনমোহন সিং যেদিন প্রয়াত হয়েছেন এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া সেদিন বিকেলে কেন হচ্ছে তার মনে পড়বে, এবং সেটা কেন হচ্ছে যে তিনি সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে ছাড়বেন। ফলে এই যে দৃষ্টি আকর্ষণের একটা চেষ্টা যে কোন দিন আমি প্রাসঙ্গিক থাকতে পারি, আমার কথাটা কোন দিন প্রাসঙ্গিক হয়, তা আসলে তার এই কথাটা প্রাসঙ্গিক গত 5 বছর ধরে হতে পারতো। প্রণববাবু 20-তে প্রয়াত হয়েছেন, 20 থেকে 24 আজ পর্যন্ত আপনি একদিনের জন্য দেখেছেন যে শর্মিষ্ঠা মুখার্জির এই আবেগ, শোক, খারাপ লাগা এগুলো হচ্ছে রিফ্লেক্টেড হচ্ছে? হয়নি। ফলে তিনিও বেছে বেছে দিন নিলেন অঙ্ক কষে ঠিক সেই দিনে যেদিন হচ্ছে যে তার এই মন্তব্যের প্রাসঙ্গিকতা থাকবে। অতএব তিনি আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট কোথাও পাঠাতে চাইছেন। 2, আমি বলছি যে প্রণববাবুর ক্ষেত্রে আপনি দেখুন, প্রণববাবু রাষ্ট্রপতি পদ ছাড়ার পর আরএসএসের সদর দপ্তরে গেলেন। সেই বক্তৃতা আমিও শুনেছি, আপনারাও শুনেছেন। বক্তৃতা অ্যাজ আপনি যদি বলেন চমৎকার একটা বক্তৃতা ছিল, আমার সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু আরএসএস দপ্তরে যাওয়ার পর বিজেপি তার সম্পর্কে, প্রণববাবুর সম্পর্কে যে মাপকাঠি যেগুলো প্রয়োগ করতেন অতীতে, সেটা কি এক রইল? ভারতরত্নটা কখন এলো? আপনি ওই বক্তৃতার পর হচ্ছে প্রণব মুখোপাধ্যায়কে হচ্ছে যে ভারতরত্নে ভূষিত করা হলো। ফলে আপনি 2-2 4 করতে পারছেন পরিষ্কার। আমি একইভাবে আপনি দেখবেন যে গান্ধী পরিবারের, কংগ্রেসের এটা ইন্টারনাল কংগ্রেসের প্রতিনিধি থাকলে খুব সুবিধা হতো, যে পিভি নরসিমহা রাও কতটা রাষ্ট্রীয় সম্মান পেয়েছিলেন এই বিতর্ক বিজেপি খুঁচিয়ে তুলেছিল, বিকজ টু উইকেন দ্য কংগ্রেস। এই কারণের জন্য যে ফলে কংগ্রেস আসলে কি বলবো যে একটা পরিবারতান্ত্রিক দল এটা প্রমাণ করার জন্য অনেক বেশি তাদেরকে সামনে আনতে হয়েছিল পিভি নরসিমহা রাওকে। ফলে পিভি নরসিমহা রায়ের সমাধি পরে রাজঘাটে স্থানান্তরিত করেছেন তারা এই কারণের জন্যই। কিন্তু একটাই জায়গা যে কি করে একটা মৃত্যুর অকেশন, মৃত্যুর প্রসঙ্গ, একটা শোক সভা, একটা শোকের পরিবেশকেও তার মধ্যে থেকে ওই ঘোলা জলে যতটা পারা যায় মাছ ধরা যায় সেই চেষ্টা তারা করেন। আমি মনমোহন সিং সম্পর্কে এই কারণের জন্য বলবো যে আজকে যারা দেশ শাসন করছেন তাদের নিরিখে বিশেষত যে একজন ধর্মনিরপেক্ষ মানুষ বলতে যা বোঝায় আদ্যন্ত এরকম একটি প্রধানমন্ত্রী সেটা ছিলেন মনমোহন সিং। এবং সংস্কারের কথা অনেকে অনেক রকমভাবে আলোচনা করলেন। এটা ঠিক যে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে উনি যে সংস্কারগুলো করেছেন তার ফল পেয়েছি। রসিকতা করে আমার বন্ধু সুমনও বললেন যে বাজারমুখী যে সংস্কার সেটা না করলে তো আদানিও হতো না। ফলে আদানির রূপ কি হতে পারে বা আদানিরা কেমন হতে পারে সেটাও এই অর্থনীতির হাত ধরেই আসলে এসে গেছে বাজারে। কিন্তু আমি আরও জোর দিয়ে বলতে চাই যে সংস্কারটা তার কি বলবো অন্যতম বড় সংস্কার হিসেবে আজও মনে রাখি 140 কোটি ভারতবাসীর দেশে, যে সেখানে দাঁড়িয়ে এই 100 দিনের কাজ যে ন্যূনতম হচ্ছে যে কাজের গ্যারেন্টি, কার্যত ইউপিএ 1 বামেরা 61 জন এমপি নিয়ে তাকে যখন সমর্থন করেছে তখন ইনফ্যাক্ট তিনি এই জোট রাজনীতির বাধ্যবাধকতা মেনেও সেটাকে গ্রহণ করেছেন, এটাকে একটা সংস্কারের মতো করে। ফলে একদিকে তিনি যেরকম আমি বললাম যে ওই যে পুঁজিবাদী সংস্কারের পথে হেঁটেছেন, আর একদিকে আপনি যদি বলেন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বলতে যা বোঝায় সেক্ষেত্রেও হচ্ছে যে তার এই ভূমিকা ছিল। অন্তত এটা একটা মাইলস্টোন প্রজেক্ট হচ্ছে MNREGA বা 100 দিনের কাজ, এইটুকু আমি বলতে পারি আজকের ওকে স্মরণ করার জন্য। যেখানে শেষ করলে আমি 2 পয়েন্ট অ্যাড করতে চাই। মনমোহন সিং মারা যাওয়ার পরই আজকে সিপিএমের মুখপাত্র একজন সিনিয়র সাংবাদিক একটা ঘটনা উল্লেখ করেছেন যে মনমোহন সিং তখনও প্রধানমন্ত্রী, জ্যোতিবাবু তখনও বেঁচে, ততদিনে সিপিএম সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। মনমোহন সিং ফোন করে জ্যোতিবাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এবং জ্যোতিবাবু আবার একটা ফোন করে গণশক্তি পত্রিকাকে জানিয়েছে যে আমাকে কিছুক্ষণ আগে মনমোহন সিং ফোন করেছিল, তোমাদের জন্য হয়তো খবর হতে পারে। দেখুন এই যে সৌজন্য, এই সৌজন্যটার বজায় রাখা উচিত। আবারও আমি বলছি যে ঐতিহাসিকভাবে আমাদের এটা বুঝতে হবে যে প্রণববাবুর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ভালো ছিল না। প্রণববাবু তার
আত্মজীবনীতে লিখেছেন, প্রণববাবু রাহুল গান্ধী সম্পর্কে উষ্ম প্রকাশ করেছেন, এই সবকটা হয়েছে। কিন্তু সেটা ঠিক মনমোহন, যেটা পার্থদার বক্তব্য, যেদিনকে মনমোহন সিং মারা গেলেন, হু হ্যাজ চেঞ্জ দ্য ইকোনমিক্স, এটা তো আমরা অনেক চিদম্বরম অর্থমন্ত্রী হয়েছেন, কিন্তু কেউ এই অর্থনীতির দরজাটা যেটা খোলা, এবং প্লিজ ভুলে যাবেন না, যখন লেম্যান ব্রাদার্স ক্র্যাশ করছে, আপনার গোটা বিশ্বের পুঁজি ক্র্যাশ করে গেছে, তো যখন তেলের দাম $100 কোটি চলে গেছে ব্যারেল প্রতি, তখন উনি ম্যানেজ করেছেন। আর যখন অরুণ জেটলিদের পরে যখন চালাতে হয়েছে, তখন কত দাম তেলের? আপনি কোন অর্থনীতিকে ম্যানেজ করছেন? লেম্যান ব্রাদার্স ক্র্যাশ করার পর গোটা বিশ্বের অর্থনীতি ধস নেমে গেছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার একটার পর একটা দেশ ক্র্যাশ করছিল। মনমোহন সিং আপনার গায়ে আঁচ লাগতে দেননি, আপনার ব্যাংকে সুদের আর কমেননি, বরঞ্চ যেটা পার্থদা বললেন তখন মনরেগা এনেছেন। ফলে মনমোহন সিংয়ের অর্থনীতির প্রভাবকে বোঝা ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। অর্থনীতির প্রভাবের কথা সুমনদা বিশ্বজিৎবাবু আসবো প্লিজ, কথা বলছেন, কিন্তু পার্থদার যে বক্তব্য, অর্থাৎ রাজনীতি কোথাও না কোথাও ঢুকেই পড়ছে, তারই সঙ্গে পার্থদা আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, কেন এই সময়ই বা এক্স হ্যান্ডেলে বক্তব্য বা তার প্রতিক্রিয়া সামনে চলে আসছে। আমরা খোঁজার চেষ্টা করব, বিশেষ করে দীপঙ্কর বাবুর প্রতিক্রিয়া নেব, কারণ সুমনদা বারবার করে ফ্রেন্ড রিকোয়েস্টের কথা বলছেন বিজেপির উদ্দেশ্যে। আরও একবার শোনাবো শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টেলিফোনে আমাদের কি জানিয়েছেন, এবং অপরদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বা কি বলেছেন। আমার জন্য অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার, কারণ আমার বাবা তো দেখুন 5 বছর প্রেসিডেন্ট ছিলেন, তার আগে অন্তত 45 বছর হলো উনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, অলমোস্ট 30 বছর উনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। তা সত্ত্বেও একটা রেজলিউশন কন্ডোলেন্স মিটিং পাস করা হলো না, এটা আমার জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার ছিল। আর তখন আমি কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বার ছিলাম, অ্যাক্টিভ কর্মী ছিলাম। আর এই বিষয়ে আমি 2-3 জনের সঙ্গে, আরো সিনিয়র লিডারদের সঙ্গে কিছু কথা বলেছিলাম, তো উনি বললেন যে উনি এখন যখন প্রেসিডেন্ট হয়ে গেছেন, উনি তার পার্টির সঙ্গে যুক্ত নন, তো সেই জন্য এটা আমরা প্রেসিডেন্টের জন্য করি না। ঠিক আছে, কিন্তু বাবা মারা যাওয়ার পরে উনি ডায়েরি লিখতেন, আর সেই ডায়েরির উপরে ভিত্তি করে আমি একটা বই লিখেছি। সেই ডায়েরিতে আমি জানতে পারি যখন প্রেসিডেন্ট কে আর নারায়ণন যখন মারা যান, তখন সিডব্লিউসির মিটিং, কন্ডোলেন্স মিটিং করা হয়েছিল, আর তার যে কন্ডোলেন্স মেসেজ সেটা আমার বাবাই ড্রাফট করেছিলেন। সুতরাং এই যে কথাটা বলা হয়েছিল যে প্রেসিডেন্টের জন্য করা হয় না, এটা সরাসরি ভুল। তো এই কথাটা পড়ে এটা জানতে পেরে আমি অত্যন্ত আহত হই। আর যে কথা বললাম কালকে, যেটা আমি লিখেছিলাম, সেটা একটা আমার দুঃখের প্রকাশ বলতে পারেন। প্রণব মুখার্জি আমাদের কাছে শ্রদ্ধেয়, ডাক্তার মনমোহন সিংহ শ্রদ্ধেয়। প্রণব মুখার্জি যখন কোভিডে মারা গেলেন, তখন গোটা কংগ্রেসের নেতৃত্ব সকলেই তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি আমাদের মতন করে। এখন কেউ স্মৃতিসৌধ নির্মাণের কথা বলতে পারে, কারণ তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে সমস্ত রিফর্মের কাজ করেছেন, যেটা ভারতবর্ষের একটা আর্কিটেক্ট, যেহেতু ইকোনমিক রিফর্মের, এবং যে সমস্ত সোশ্যাল রেভলিউশন করেছেন তার আমলের লেজিসলেশনের মাধ্যমে, সেই সমস্ত কিছুকে স্মরণ করে রাখার জন্য হয়তো কেউ কিছু বলতে পারে। তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি রাষ্ট্রপতি ছিলেন, ফলে এক্সিকিউটিভ পাওয়ার তার তো ছিল না। সেই জায়গাটাই মনমোহন সিং যে সমস্ত কাজগুলো করেছেন, সেগুলোকে হয়তো স্মরণে রাখার কথা ভাবা হতে পারে। দীপঙ্কর বাবু, সুমনদা বলছেন এই আলোচনার মধ্যেই ফ্রেন্ড রিকোয়েস্ট বিজেপিকে, তাই কি? দেখুন, কে কোথায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। যে বলছে সে কোথাও ফ্রেন্ড রিকোয়েস্ট রেখেছে কিনা কোনো দলের কাছে, সেটা সেই উত্তর দিতে পারবে। আর শর্মিষ্ঠা মুখার্জি পাঠিয়েছে কিনা সেও জানে। কিন্তু আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টের ব্যাপার নয়। বারবার আমরা একটা কথা বলছি, দেখুন 1990-এর দশক বা তার আগে থেকে ডাঙ্কেল চুক্তি, গ্যাট চুক্তির পক্ষ থেকে তার পরবর্তীকালে উদার অর্থনীতি শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের বহু দেশে এসেছে, এবং একথা অস্বীকার করার কোনো জায়গায় নেই। আমি বলছি মনমোহন সিংয়ের গুরুত্বকে ছোট করছি না, আবারও বলছি যে এই বিতর্ক না হলে ভালো হতো, কিন্তু বিতর্ক যখন এসেছে বক্তব্য রাখতে হবে, বলতে হবে। ভারতরত্নের কথা বলছিলেন, আমি একটুখানি বলি যে পি.ভি. নরসিংহ রাওর কথা এখানে বলেছেন, কিন্তু আমি একটা কথা বলতে যে পি.ভি. নরসিংহ রাও তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। সেই নরসিংহ রাওকে কি সম্মান দিয়েছে কংগ্রেস? আসলে কংগ্রেস নরসিংহ রাওকে তার যে স্মৃতিস্তম্ভ হয়নি, সেই দিন তো কংগ্রেস বলেনি যে করতে হবে, নরসিংহ রাওয়ের জন্য করেনি। নরসিংহ রাওয়ের জন্য কে করেছে? পরবর্তীকালে 2015 সালে এসে
এই মোদী সরকার, নরেন্দ্র মোদী তার জন্য স্মৃতিসৌধ করেছেন এবং তার জন্য যে নির্দিষ্ট জায়গার তার সেই স্মৃতিসৌধের সাথে সাথে তার যে মেমোরি করা, তার যে মিউজিয়াম করা, সেগুলো কিন্তু এই মোদী সরকারই করেছে। এবং শুধু তাই নয়, এই ভারতরত্নটাও পিভি নরসিংহ রাও পেয়েছেন ভারতীয় জনতা পার্টি সরকারের আমলে 2024 সালে। কংগ্রেস দেয়নি। আসলে কংগ্রেস শুধুমাত্র তাদের পরিবারের প্রতি, এই যে একটুখানি বলছিলেন, পার্থদাও বলেছেন, পরিবারের প্রতি মানে পারিবারিক যে ভালোবাসা যেখানে যে বেশি পেয়েছে কংগ্রেস, সেটাই করেছেন। এবং নরসিংহ রাও একটু কথা বলা ছিল না, সংখ্যালঘু প্রধানমন্ত্রী। কেন সংখ্যালঘু প্রধানমন্ত্রী হলো? 1984 শিখ দাঙ্গা দিল্লি ভুলে যায়নি, আমরা বলতে চাইনি। আজকে একজন মহান ব্যক্তির একটা কাজ, কিন্তু 84 সালে শিখ দাঙ্গাকে ভোলানোর জন্য শিখদের উপরেই কংগ্রেস পার্টি যতটা দিল্লিতে এই জগদীশ টাইটেল থেকে শুরু করে যারা অত্যাচার করেছিল, সেই দাঙ্গায় তাদের বাড়ি ঘর দোর জীবন মা বোনেদের উপর অত্যাচার করেছিল, সেই শিখ দাঙ্গার ক্ষতকে ভোলানোর জন্য মনমোহন সিংকে আগে জায়গা দেওয়া হয়েছিল প্রণব মুখার্জিকে সরিয়ে। স্মৃতিসৌধের জায়গার তাহলে বিতর্ক কি দূরে? আমি প্রথমেই বলেছিলাম বিতর্ক না হলেই ভালো হতো। না, আমি একটাই জিনিস দীপঙ্কর বললেন, ওর যুক্তিটা ধার করে আমি বলছি যে ধরে নিলাম কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, ওরা থাকলে বলতে পারতেন যে নরসিংহ রাওয়ের সৌধ নির্মাণ না করাটা দিল্লিতে যদি ঠিক না হয়ে থাকে, তাহলে একই কারণে আমি বলছি আজকের মনমোহন সিং এর রাজঘাটে সৌধ নির্মাণ না করার সিদ্ধান্ত, সেটাও হচ্ছে সমালোচিত হওয়া উচিত। একই জিনিস আমি এটা বলছি, বিজেপি সরকার করেছে। না, আমি আবার বলছি করেছে তো বটে, কংগ্রেস করেনি, বিজেপি আবার বলছি যে করেছে যখন তার কিছু কারণ ছিল। দীপঙ্কর, আমি বলছি যে করেছে যখন তার কারণ ছিল, সেটা আমি তো আগের দফাতেই বললাম যে বিজেপির নরসিংহ রাওকে ঘেটে লাভ ছিল, সেই কারণের জন্য রাজনীতি লাভটা করেছে। আপনারা ঘাটার কথা বলছেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে কেন দেখছেন না? কেন বলছি যে না, আমি আবারও বলছি যে কারণের জন্য নরসিংহ রাও একটা রাজঘাটে নিয়ে আসলেন, সেই কারণের জন্য মনমোহন সিং একটা রাজঘাটে করলে ক্ষতিটা কি ছিল? আমি তো এটাই বলছি। না, কিন্তু সেটা কেন বললেন না? কেন স্পষ্ট করছেন না? কেন স্পষ্ট করছেন না? এটাই তো ইম্পর্টেন্ট। এটার মধ্যেই তো বলছি যে দোয়াশা থাকছে। এটাই তো আসলে বলেছেন যে এই সময়টা ঘোষণা করে দিলেই তো মিটে যাবে। এই সময়টা এটাই বলছেন। আর যদি পাবলিক ক্রিমেটরি আমার না দীপঙ্কর বা শিলাজিৎ কোনো আপত্তি নেই যে যদি এরকম হয় যে আমার বাবা মারা গেলে যদি তাকে দাহ করা হয়, সিমিলারলি রাষ্ট্রনায়কদের করা হোক পাবলিক ক্রিমেটোরিয়ামে। কিন্তু আমি বলছি সেখানে প্রধানমন্ত্রী বেছে বেছে যে একে দাহ এখানে হবে, এর সমাধি অমুক জায়গা হবে, এটা অমুক জায়গা হবে, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। আমি বলছি যে বেছে বেছে এবং মনমোহন সিংকে সম্ভবত আর একটা কারণে ইতিহাস মনে রাখবে, যেটা আমরা দেখে অভ্যস্ত এই গত 10 বছরে, নিয়ন্ত্রণের রাজনীতি কাকে বলে এবং সেখানে প্রাইম মিনিস্টার অফিসের কি রোল, যেটা গত 10 বছর ধরে মোদী সাহেব প্রধানমন্ত্রী থাকার অবস্থায় দেখেছি। ঠিক অ্যাবসলিউটলি রিভার্সে ছিল মনমোহন সিংজি যখন ছিলেন। নিয়ন্ত্রণের রাজনীতি বলতে যা বোঝায় সেটার বিপক্ষে থাকা একজন মানুষ ছিলেন মনমোহন সিং। সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাব। প্রণব বাবুর প্রতি কংগ্রেস পরের দিকে যে আচরণ করেছে, মানে ওনার রাজনৈতিক জীবনের একটা বড় সময় তো উনি দিল্লিতে কাটিয়েছেন এবং কংগ্রেসের অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করেছেন। অর্থনীতি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন, এমনকি লোকসভাতেও কংগ্রেস যখন বিভিন্ন আক্রমণের সম্মুখীন হয়েছে, প্রণববাবু তার ত্রাতা ছিলেন, ত্রাণকর্তা ছিলেন। সেই প্রণব মুখার্জিকে কংগ্রেস প্রধানমন্ত্রী হতে দেয়নি। রাষ্ট্রপতি হবার পর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বার্ষিক উৎসব হয় তাতে গিয়েছিলেন বলে তাকে যাচ্ছে তাই অপমান করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। এবং কিন্তু আমার মনে হয় প্রণববাবু বাঙালি হিসেবে বাংলার অন্যতম রাজনৈতিক ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ সন্তান এই যুগের, এবং তিনি যে অবদান রেখে গেছেন ভারতবর্ষের জন্য, এই অবদান ভারতবাসী চিরকাল মনে রাখবেন। স্মৃতিসৌধ নিয়ে যে রাজনীতি, যে বিতর্ক, এটা দুর্ভাগ্যজনক এবং এটা না হলেই ভালো হতো। কিন্তু একটা কথা বলতেই হবে, এর থেকেও নিন্দনীয় যেভাবে শর্মিষ্ঠা আজকে রাজনীতি করছেন, তার কারণ এই মুহূর্তে কংগ্রেস এবং বিজেপি
এদের সঙ্গে বার্গেনিং করছেন সিচুয়েশন বুঝে। আমরা এগুলোকে বলি সিচুয়েশনাল বার্গেনিং, যে কিভাবে তিনি আসবেন। কারণ আমরা যখন পরিবার কেন্দ্রিক রাজনীতির কথা বলছি কংগ্রেসের, আপনি ভেবে দেখুন তো, শর্মিষ্ঠা, অভিজিৎ এবং প্রণববাবু যে পরিবারের, একদম গ্রাসরুট লেভেলে তারা কে রাজনীতি করেছে, কোন রাজনীতির ডিভিডেন্ড আজকে পেয়েছে। কংগ্রেসের দিক থেকে তো অনেক কিছু বলার থাকতে পারে। আজকে প্রণববাবুকে আমরা দূরদর্শী হিসাবে, কূটনীতিবিদ হিসাবে, রাজনীতিবিদ হিসাবে দেখছি, কিন্তু তিনি মাঠে নেমে রাজনীতি করেছেন এমন উদাহরণ কিন্তু নেই। তার কারণ এটা মনে রাখতে হবে, পরবর্তীকালে অভিজিৎকে যখন দাঁড় করানো হলো, জেতানো হলো, সেখানেও রাজনীতি অভিজিৎ তার নিজের এলাকায় গিয়ে করতে পারেনি। আজকে শর্মিষ্ঠা আবার সেই সুযোগটা নিচ্ছে যে রাজনীতিতে নিজে একটা জায়গা করার জন্যে আজকের দিনে এই মন্তব্য করেছে। এটা জাস্ট পলিটিক্যাল বার্গেনিং। আমি জাস্ট প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেবো বিশ্বজিৎবাবুর এই কথা প্রসঙ্গে, যদিও পার্থদাও বলছিলেন যে কেন এই সময়টা বেছে নেওয়া হলো। সুমনদা, সংক্ষেপে। দেখুন, যেটা বিশ্বজিৎ বলেছেন, আমি তাদের একটা পয়েন্ট যোগ করি। শর্মিষ্ঠা টেকনিক্যালি একটা জিনিস ভুল বলেছেন। প্রণববাবু কংগ্রেসে এসেছিলেন 71 সালে, 2012 সালে তিনি রাষ্ট্রপতি হয়ে যান, মানে টেকনিক্যালি 41 বছর, 45 বছর নন। এই 41-এর মধ্যে আবার বেশ কিছুদিন, অন্তত 4 বছর তিনি কংগ্রেসের বাইরে ছিলেন, যখন তিনি রাষ্ট্রীয় কংগ্রেস দল বলে একটি দল তৈরি করেছিলেন। ফলে তিনি 45 বছর কংগ্রেসেই ছিলেন না। এবার দ্বিতীয় যেটা বললেন, এটা মানে খুবই আলোচনাটা খুব খারাপ, প্রণববাবুর জন্য খুব খারাপ। শর্মিষ্ঠা দেবীকে মনে রাখতে হবে, এখানে পার্থবাবু আছেন, 1980 সালে প্রণববাবু বোলপুরে সোমনাথ চ্যাটার্জির কাছে ডাহা হেরে গেছিলেন। হেরে যাওয়ার পরে তাকে ফোন করে অনেকে এটা তাদের মানে তাদের এতে লিখেছে, ইন্দিরা গান্ধী ফোন করে তাকে বলেছিলেন অর্থমন্ত্রী হতে তুমি এসো। ফলে মানে আমি কতটা, দেখুন, আমাদের সকলের একটা পাওয়ার ইচ্ছে আছে, সেই পাওয়ার ইচ্ছেতে আবার আমি বলছি পার্থবাবুর বক্তব্যটা গুরুত্বপূর্ণ। নরসিংহ রাওকে যে সম্মানটা কংগ্রেস যদি না দিয়ে থাকে, ভুল করে থাকে, সেই একই ভুল বিজেপি আজকে মনমোহন সিংয়ের ক্ষেত্রে করলো। দুটোই ব্লান্ডার। নরসিংহ রাওকে অবশ্যই সম্মান দেওয়া উচিত। নরসিংহ রাওকে বিজেপি তখন মনে পড়ে, আমি দেখছিলাম যখন বিজেপির মুখপাত্র বলছিলেন 2024-এ ঠিক যখন বিজেপি ওয়াজ এন্টারিং ইন্টু দ্য লোকসভা ইলেকশন, তখন নরসিংহ রাও থেকে চরণ সিংয়ের কথা মনে পড়েছে। তাদের 10 বছরে মনে পড়েনি কিন্তু, ঠিক আছে? তো দেখুন, আপনি একটা জিনিস পলিটিক্সের জন্য করছেন, আর আপনি একটা ডেমোক্রেসি সিস্টেমে একটা সিস্টেম আছে, যে সিস্টেমে আপনার, যেটা পার্থবাবুর বক্তব্য, যে রাষ্ট্রপতি হলে সে এই জায়গায় তার সমাধি হবে বা তার মানে স্মরণিকা হবে, প্রধানমন্ত্রী হলে তার এই জায়গায় স্মরণী হবে, যেটা আমেরিকার মডেল। বলছেন জায়গা তাহলে আগে থেকে নির্ধারিত করা হোক, এবার বেছে বেছে আলাদা। এবার there is a risk factor হচ্ছে বিজেপি যখন মনমোহন সিংকে নিয়ে করছে, বিজেপির পুরনো জোট সঙ্গী অকালি দলের নেতারা বলেছেন তুমি শিখদের অবহেলা করছো। পাঞ্জাব কিন্তু বিজেপির কাছে খুব সেফ জায়গা নয়, এবং গোটা কৃষক আন্দোলনটা পাঞ্জাব থেকে উঠেছে। সো নেগলেক্টিং এ শিখ লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে দীপঙ্কর বাবু, রাজনীতি তো আপনি বলছিলেন যে কংগ্রেসের এই যে রাজনীতির যে বাতাবরণ তৈরি হয়েছে মনমোহন সিংকে নিয়ে, যেটা হওয়া উচিত ছিল না, বারবার আমি একটা কথা বলছি, হওয়ার পরেও আজকে যেখানে দাঁড়িয়ে আছে, দেখুন, আমি প্রথমে বলেছিলাম যে বাঙালি বিদ্বেষ, দ্বিতীয়বারে বললাম মনমোহন সিংয়ের কথা, তৃতীয়বারে এখন যে কথাটা আসছে উদার অর্থনীতির কথাও আমি বলেছি, যে বিশ্বের পরিস্থিতি দাঁড়িয়ে গেছিল উদার অর্থনীতির দিকে, বাধ্য হয়েছিল ভারতও যেতে সেই রাস্তায়। তার অনেকগুলো চুক্তি আমি বিশ্ব নিরিখে হয়েছে, তখন ডাঙ্গি চুক্তি, গার্ড চুক্তি আপনি অস্বীকার করতে পারেন না। কোনো কিছু অস্বীকার করা নেই, কিন্তু ভারতের অর্থনীতিতে মনমোহন সিং যে লেজেন্ডারি ভূমিকা নিয়েছেন, তার হাত ধরে হয়েছে, সেটা বোধহয় আপনার দল অস্বীকার করবে। আমি অস্বীকার করছি না তো, আমি তো বলছি তার হাত ধরে বিশ্বের নিরিখে তখন বাই ডিফল্ট অটোমেটিক পরিস্থিতি তখন কতগুলো দেশের মাধ্যমে ডাঙ্গি চুক্তি হয়েছে, আমি একটু প্রতিক্রিয়া নিই। দেশ গ্যাস চুক্তি হয়েছিল, এই গ্যাস চুক্তিতে স্বাক্ষর করবে না বলে সিপিএম রাষ্ট্রদলের বাইরে একটু উদার অর্থনীতি, আমি বলছি আপনি বলতে দিলেন না, কিন্তু শেষটা যেখানে আসার চেষ্টা করছিলাম। যদি বিশ্ব অর্থনীতির নিরিখে হিসাব করতে হয়, গত 10 বছরে বিশ্ব অর্থনীতি বা কর্মসংস্থান যে খাতে বয়েছে ভারতবর্ষে মোদী সরকার আসার পর কি সেই খাতে বয়েছে? যদি এই প্রশ্ন করেন যে এখানে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ বেকারি হয়েছে, আমি বললাম সেই কারণের জন্য বলছি যে 5 ট্রিলিয়নের ইকোনমির স্বপ্ন যেটা দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের বেকারি জিডিপি হিসেবে আপনি বলুন
তাহলে বিজেপির আশাটা সবকিছু মিলিয়ে পাকের চক্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও ছিলেন, এটা তো তা নয় 14 সালে। ফলে তারও একটা নিয়ম ছিল, তার একটা রাজনীতি ছিল, তার একটা অর্থনীতি আছে। বলছি যদি সমালোচনা করতে চান, আপনি যখন বিজেপির কেউ এসব নিয়ে আলোচনা করবে যে কার যোগ্য প্রধানমন্ত্রী, আপনি লালকৃষ্ণ আদবানির কথা আমি তো বলতে যাচ্ছিলাম, মনে করিয়ে দিলে যে একেবারে তাই অনেকেরই নীতিন গাডকারি নাম আসবে, আমি বলছি সবার নাম আসবে। উনি বলেছেন উদার অর্থনীতির কথা, সারা বিশ্বে এসেছিল, এ দেশেও এসেছিল। এটা কি সত্যিই তাই? উদার অর্থনীতি মনমোহন সিং এর হাত ধরে, এটা বোধহয় প্রত্যেকেই সহমত হবেন। অর্থনৈতিক মেধা ছিল বলে, বরং ভারতবর্ষে এসেছিল বলে অন্যান্য রাষ্ট্র তখন ভারতবর্ষকে দেখে শিখেছে উদার অর্থনীতি কিভাবে ভারতবর্ষে আমরা কি বলছি যে মনমোহন সিং উদার অর্থনীতি ভারতবর্ষে আনেনি? ব্যাপারটা অন্যদিকে ঘটে যাচ্ছে। আমি তো বললাম বিশ্বের স্বাধীনভাবে এসেছিল, বাই ডিফল্ট অটোমেটিক ভাবে আসতে বাধ্য, তাই কি? 140টা দেশ গ্যাট চুক্তিতে স্বাক্ষর করেছিল। দীপঙ্কর বাবু, আমার প্রশ্নটা, আমার কথা বলতে বলুন, আপনি বলুন যে বার্তদা এখনই বলছিল যে বিশ্বের অর্থনীতি নেমে গেছে, আপনারা আম্বানির মতো লোক এনেছেন, আপনারা গ্যাস এখন আপনি 1990 91 উদার অর্থনীতি মনমোহন সিং। আমি বলুন দীপঙ্কর বাবু, বলুন। মোদী সরকারের আজকে মোদী সরকার আমি প্রশ্নটা তিনবার করলাম দীপঙ্কর বাবু, আমি প্রশ্নটা তিনবার করলাম। উদার অর্থনীতি মনমোহন সিং, আপনি বললেন বিশ্বের সার্বিকভাবে এসেছিল, এখানেও আপনি আপনার বক্তব্যে একদম কি বলছেন আপনি? প্রত্যেকে আপনার দল ও সহমত কার্যত হয়তো পোষণ করবেন উদার অর্থনীতির কথা, মানে সিপিএম এর তরফ থেকে উপস্থিত তিনি স্বীকার করবেন যারা নানান ক্ষেত্রে বিরোধিতা করেছেন। থাকবে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠেও কিন্তু অনেকগুলো কথা, অনেকগুলো বিষয় থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনগণমন এ পর্যন্তই, কিন্তু জনগণমন শেষ করব আজকে যাকে নিয়ে আলোচনা করছিলাম সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে, সেই মনমোহন সিংকে, তার অন্ত্যেষ্টি প্রক্রিয়ার সার্বিক চিত্র দেখিয়ে। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। দিল্লির নিগমবোধ ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল তাঁর। উপস্থিত ছিলেন স্ত্রী, কন্যা এবং পরিবারের অন্য সদস্যরা। সকালে দিল্লির 3 নম্বর মতিলাল নেহেরু মার্গের বাসভবন থেকে মনমোহন সিংয়ের দেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দফতরে। সেখানে তাকে সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব ও অন্য রাজনীতিকরা। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটক দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে তাকে শ্রদ্ধা জানান। সকাল 10টা নাগাদ দিল্লির নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয় মনমোহন সিংয়ের দেহ। সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। শেষ শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেস নেতৃত্ব। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় মনমোহনের শেষকৃত্য। মনমোহন সিংজির সময় আমি নিজেও মন্ত্রী ছিলাম, সুতরাং তার দক্ষতা, তার পারদর্শিতা, তার যে কাজ করবার অভূতপূর্ব এক নিজস্ব কায়দা, এ সব কিছুকে দেশের মানুষ আবার নতুন করে মনে পড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ফুল বা বুকে
বা শ্রদ্ধাঞ্জলি আমরা দিয়েছি। এখানে যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন কংগ্রেস পার্টির, আমি এবং সুদীপদা, আমার সঙ্গে সুদীপদাও এসছেন, তাদের সাথেও আমাদের দেখা হয়েছে। মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির দাবি আগেই মেনে নিয়েছে সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে মনমোহনের স্মৃতিসৌধ তৈরির আগে একটি ট্রাস্ট গঠন করতে হবে বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীবের রিপোর্ট, জি 24 ঘন্টা।